আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অধিক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ 25-এ রয়েছো, অর্থাৎ এই সালে পরীক্ষার্থী, তোমাদের বেশি আর সময় নাই। তোমরা জানো তোমাদের প্রায় 1 মাসের মতো সময় আছে বা 1 মাসেরও কম। তো আপনারা যদি আমার এই শর্ট লেকচারটি একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা এইচএসসির যে তোমাদের পৌরনীতি প্রথম পত্র রয়েছে, তোমরা এই প্রথম পত্রে 85+ মার্ক উঠাতে পারবেন, অর্থাৎ তোমরা প্লাস নিয়ে আসতে পারবা যদি আজকের এই ভিডিও লেকচারটি আপনারা শেষ পর্যন্ত দেখেন। এইটা ফাইনাল সাজেশন। আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে একটা সৃজনশীল 100 আপনারা একটা করে কমন পাবেন। প্রতিটা চ্যাপ্টারেই আমি প্রতিটা চ্যাপ্টার ভাগ করে বুঝিয়ে দেব এবং টপিক ধরে দেব যে এই টপিকগুলো আপনারা শুধুমাত্র পড়ে যাবেন। ইনশাল্লাহ আপনারা পরীক্ষার হলে গিয়ে দেখবেন ওই টপিক থেকেই আসছে। সর্বপ্রথম আমাদের পৌরনীতি প্রথম পত্র দেখেন। পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিচয়। তাহলে পৌরনীতি এবং সুশাসনের পরিচয় যে অধ্যায়ের নাম, তাহলে অবশ্যই আমাদের পৌরনীতি সম্পর্কে ধারণা থাকতে হবে যে পৌরনীতি আসলে কি, পৌরনীতির সংজ্ঞা কি, পৌরনীতি কোথা থেকে উৎপত্তি হলো, এই টপিকগুলো আমাদের অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোর্ড বই পড়া। তো এখনও প্রায় 1 মাসের মতো সময় আছে। আপনারা যদি ইচ্ছা করেন, ইনশাআল্লাহ আমরা ভালোভাবে পড়ে একটা প্রিপারেশন ভালো করে নিতে পারবেন। দেখেন, আপনারা সর্বপ্রথম প্রথম অধ্যায়ের জন্য পৌরনীতির ধারণাটা একটু পড়বেন। পৌরনীতির ধারণাটা 100 আপনারা দেখে যেতে হবে, 100% দেখে যেতে হবে। আর একটা টপিক শুধুমাত্র দেব প্রথম অধ্যায়ের, সেটা হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ। কিভাবে পৌরনীতি এবং সুশাসন বিকাশিত হলো এবং আমাদের কাছে পৌঁছালো, এটা কতটা বাধার সম্মুখীন হইলো, কিভাবে এসেছে আমাদের পৌরনীতিটা এবং সুশাসনটা। তাহলে আমাদের প্রথম অধ্যায় বা প্রথম চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ। আমরা প্রথম চ্যাপ্টার দেখলাম পৌরনীতি এবং সুশাসনের পরিচয়। এটা হচ্ছে আংশিক টপিক। তো আংশিক টপিক হওয়ায় আমরা কি করব, আমরা শুধুমাত্র 2টা টপিক পড়ে যাব। একটা হচ্ছে পৌরনীতির ধারণা, 2 নম্বর পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ। পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ যদি আমরা দেখে যেতে পারি, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এখান থেকে আপনারা একটা হোক 2টা হোক সৃজনশীল আপনারা কমন পাবেন। তো আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। দেখি আমরা পরের চ্যাপ্টারে কি রয়েছে। চ্যাপ্টার 3 নাম কি ভাইয়া? মূল্যবোধ আইন এবং স্বাধীনতা সাম্য। মূল্যবোধ আইন, স্বাধীনতা, সাম্য। দেখেন, আমার সবচেয়ে এই পৌরনীতির ভিতরে সবচেয়ে প্রথম পত্রের এই 3 নম্বর অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হিসাবে আমার মনে করি। আমি এই রকম কিছু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় এই 3 নম্বর অধ্যায়টা। আপনারা 3 নম্বর অধ্যায়টা কোনো একটা টপিক বাদ দিয়ে যাবেন না। ইনশাল্লাহ আপনারা বিশ্বাস রাখেন, এখান থেকে সৃজনশীল তো অবশ্যই আসবে 100%। এখান থেকে প্রায় 3 থেকে 4টা এমসিকিউ আপনারা কমন পাবেন, যে টপিকগুলো আমি দাগিয়ে দেব। দেখেন, সর্বপ্রথম আমাদের মূল্যবোধের সংজ্ঞা জানতে হবে এবং মূল্যবোধ আসলে কী এবং কিভাবে, এইটা আমাদের অবশ্যই জানতে হবে। মূল্যবোধের সংজ্ঞা জানবেন এবং এর শ্রেণী বিভাগটা একটু জেনে যাবেন, তাহলে ইনশাল্লাহ মূল্যবোধ হয়ে যাবে। তারপরে দেখেন, এখানে আইন দেখবেন। আইন আসলে কি এবং আইনের কিছু শ্রেণী বিভাগ আছে, সেটা একটু দেখবেন। নৈতিকতা আপনাদের লাগবে না, নৈতিকতা টপিকটা আপনারা পড়বেন না। তাহলে আমরা কি দেখব? মূল্যবোধ দেখব, মূল্যবোধের সংজ্ঞা জানব, এর শ্রেণী বিভাগ জানব, আইন জানব, আইনের শ্রেণী বিভাগ জানব। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্বাধীনতা এবং সাম্য। তাহলে স্বাধীনতা এবং সাম্য, এই 2টা টপিক আমাদের অবশ্যই জানতে হবে। যদিও এইটা কি করে দেওয়া আছে, 2টা কম্বিনেশন করে দেওয়া আছে। পরে দেখেন, এখানে লেখা আছে পারস্পরিক সম্পর্ক, স্বাধীনতা এবং সাম্য। স্বাধীনতা হচ্ছে কি, একজন লোক পরাধীন থাকছে, এরকম কিছু, তাকে স্বাধীন করা, সে নিজে কিছু করতে চায়, এরকম কিছু স্বাধীনতা। আর সাম্য কি, সমান, সকলের সমান অধিকার, এইরকম কিছু। তাহলে আপনারা স্বাধীনতা এবং সাম্যের পারস্পরিক সম্পর্কটা একটু জানবেন। পারস্পরিক সম্পর্ক
আপনারা অবশ্যই এই টপিকটা দেখবেন। তারপরে দেখেন এখানে আরেকটা টপিক আছে গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্র একটা আমরা যে দেশে বসবাস করি আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে আমাদের অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এই সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি না থাকে তাহলে শুধুমাত্র এই পরীক্ষায় নয়, সামনে আপনারা যত পরীক্ষার সম্মুখীন হবেন এই টপিকগুলো আপনাদের বিপদে ফেলবে। তাহলে আমাদের এই পরীক্ষা, সামনে অ্যাডমিশন, এই কথা চিন্তা করে আমরা কি করব, গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা এবং গুরুত্ব দেখে যাব ইনশাল্লাহ। আপনারা এই 3 নম্বর চ্যাপ্টার থেকে এই টপিক 3 থেকে 4টা টপিক যদি আপনারা পড়ে যান তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এখান থেকে একটা সৃজনশীল আপনারা কমন পাবেন, এটা আমার বিশ্বাস। 10 নম্বরে 10ই পাবেন, এটা আমার বিশ্বাস। আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টার হচ্ছে 5ম চ্যাপ্টার। এটাও অধিক গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। দেখেন এখানে 3টা টপিক আছে। একটা হচ্ছে নাগরিক অধিকার, তাহলে নাগরিকের অধিকার, তারপরে আছে নাগরিকের কর্তব্য, তারপরে আছে নাগরিকের মানবাধিকার। তাহলে এই 3টা টপিকই আমাদের পড়তে হবে। সর্বপ্রথম আমরা যে নাগরিক, আমাদের কি কি অধিকার রয়েছে আমাদের দেশে, সেই অধিকার সম্পর্কে আমাদের ধারণা জানতে হবে। এবং শ্রেণী বিভাগটা যদি আপনারা নাও পড়ে যান তাও হবে। তাহলে আমরা কি পড়ব, অধিকার থেকে শুধুমাত্র আমরা ধারণাটা দেখে যাব। তারপরে দেখেন 2 নম্বর টপিক আমাদের লাগবে না, বিশ্বায়ন আর নাগরিকতা বা নাগরিক অধিকার, এটা লাগবে না। এরপরের টপিক আছে নাগরিকের তথ্য অধিকার। তাহলে আমাদের যে বাংলাদেশের তথ্য অধিকার আইন রয়েছে এই সম্পর্কে আমাদের তো অবশ্যই আমাদের জ্ঞান রাখতে হবে। এটা থেকে প্রতি বছর অন্ততপক্ষে একটা করে এমসিকিউ কোশ্চেন হয়। তো এমসিকিউ প্লাস সৃজনশীলের জন্য আমাদের এই টপিকটা অবশ্যই পড়তে হবে। তাহলে আমাদের টপিক কী পড়বো আমরা, বাংলাদেশের তথ্য অধিকার আইন সম্পর্কে A to Z আমাদের ধারণা নিতে হবে। A to Z আমাদের কি করতে হবে, ধারণা নিতে হবে। এরপরে আমরা যে নাগরিক, আমাদের যে কিছু অধিকার আছে সাথে আমাদের তো কিছু কর্তব্য আছে। এই আমাদের দেশের প্রতি আমাদের কর্তব্য আছে না, এই কর্তব্যগুলো জানতে হবে এবং এর প্রকারভেদ কী কী ভেদে এই অধিকারগুলো বা কর্তব্যগুলো আমরা পালন করব সেগুলো আমাদের প্রকারভেদটা অবশ্যই জানতে হবে। তাহলে অবশ্যই এইটাও টপিকটা অধিক গুরুত্বপূর্ণ। তাহলে আমার কথা অনুযায়ী আপনারা এই টপিকগুলো পড়বেন। এখন দেখেন আর একটা টপিক আছে মানব অধিকার। তাহলে অবশ্যই আমাদের মানব অধিকারটা পড়তে হবে। তাহলে মানব অধিকার স্কিপ করা কখনোই যাবে না। যদি আপনারা মনে করেন যে ভাইয়া মানব অধিকার শুধুমাত্র ধারণা নেব, ইনশাল্লাহ আপনারা যদি শুধুমাত্র মানব অধিকারটা আসলে কি এই সম্পর্কে ধারণা নেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন, এইটা আমার বিশ্বাস। দেখেন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। যেহেতু ভিডিওটি একটি বড় হতে চলেছে বা ভিডিওটি একটু বড় হবে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি শেষ দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কারণ তাদের যে বেসটা রয়েছে, প্রাথমিক বেসটাকে মজবুত করার জন্য অবশ্যই একটা সাজেশন আপনাদের দরকার, এইরকম কিছু। তো আপনারা অবশ্যই এই সাজেশনটা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই অনুযায়ী আমার এই সাজেশনটাকে ফলো করে আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু রেজাল্ট করতে পারবেন। দেখেন সর্বপ্রথম আমাদের আর একটা টপিক দেখতে হবে, সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। তাহলে আমাদের দেশে প্রধান রাজনৈতিক দল ছিল কি, আওয়ামী লীগ। এটা কিন্তু এখন আর নেই। তবে আমাদের দেশে আরও অনেক রাজনৈতিক দল আছে, সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। এবং রাজনৈতিক দলটা আসলে কিভাবে নেতৃত্ব দেওয়া লাগে, আবার সুশাসন, মানে সুন্দর। তাহলে রাজনৈতিক দল রাজনীতিতে চলে গেলেই তো আবার একটা পজিশন বা দায়িত্ব আসবে। সেই দায়িত্ব অনুযায়ী আমাদের তো সুশাসন করতে হবে বা শাসন বলতে মানে অধিকার প্রতিষ্ঠা এরকম কিছু করতে হবে। তাহলে সেইটা তো অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে দেখেন সর্বপ্রথম আমাদের রাজনৈতিক দল সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে যে আসলে রাজনৈতিক দলটা আসলে কি, এদের বৈশিষ্ট্যগুলো আসলে কি, এদের এই যে গণতান্ত্রিক রাজনৈতিক দল এর কার্যাবলী, গণতান্ত্রিক রাজনৈতিক দলের কার্যাবলী। আমাদের প্রথম যে চ্যাপ্টারের প্রথম অংশটা আছে রাজনৈতিক দল, এই পুরো অংশটা আমাদের দেখে যেতে হবে। এই পুরো অংশটা যদি আমরা দেখে যাই, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আপনারা এখান থেকে MCQ প্লাস CQ আপনারা ভালোভাবে দিতে পারবেন, এটা আমার বিশ্বাস।
পরবর্তীতে দেখেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে। তো এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে কারা এবং এদের আসলে কাজ কী এই সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে। আমি অল্প একটু বলে দিই যে আসলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো কি নয়, রাজনৈতিক সংগঠন নয়, তবে এরা চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বা নিজেদের অধিকার আদায় করার জন্য সংগ্রাম করে থাকে। এরা হতে পারে ব্যবসায়ী, তারা কি নয়, রাজনৈতিক দল নয়, তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাদের অধিকার আদায় করে নেয়। এই অধিকারটাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ। তো আপনারা অবশ্যই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে ধারণা নেবেন। আর নেতৃত্ব, আমি যে রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত, তো আমার কিছু নেতৃত্ব দিতে হবে, তো এই নেতৃত্ব সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। তো অবশ্যই নেতৃত্ব ধারণা রাখবেন। আর নেতৃত্ব কত ভাগে ভাগ করা যায়, প্রকারভেদ, এর গুণাবলী, এই টপিক অবশ্যই দেখে যেতে হবে। তাহলে আমরা যে ষষ্ঠ অধ্যায় দেখব বা চ্যাপ্টার 6 দেখব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন দেখব হচ্ছে রাজনৈতিক দল, তারপরে দেখব নেতৃত্ব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী শুধুমাত্র পড়বেন কিভাবে, যে আসলে এদের কাজটা আসলে কি। দেখি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, শেষ চ্যাপ্টারের আগের চ্যাপ্টার এইটা। হ্যাঁ, এইটাও অধিক গুরুত্বপূর্ণ একটা টপিক। এইটার থেকে আমি 100% বলবো যে এইটার থেকে 100% এখান থেকে একটা করে সৃজনশীল হয়ে থাকে প্রতি বছর। সর্বপ্রথম এখানে দেখেন, এই পুরো একটা অধ্যায় থেকে আমরা 3টা শুধুমাত্র টপিক পড়ব। কারণ দেখেন এখানে সরকার কাঠামো, সরকারের অঙ্গসমূহ, সরকার কাঠামো আমাদের পড়া দরকার নাই, সরকার কাঠামো আমরা পড়ব না, তবে আমরা কি পড়ব, সরকারের অঙ্গগুলো পড়ব। অঙ্গ, সরকারের অঙ্গ হচ্ছে প্রধানত 3টি। কয়টি ভাইয়া? 3টি। একটা দেখেন 3টা টপিকই পড়ব। সর্বপ্রথম হচ্ছে আইন এবং আইনসভা, একটাই আইন। তারপরে হচ্ছে শাসন, আইন বিভাগ, শাসন বিভাগ এবং এখানে আছে বিচার বিভাগ। তাহলে আমরা যদি 3টা টপিক পড়ে যাই, আইন বিভাগ এই সম্পর্কে গঠন, ক্ষমতা, কার্যাবলী, আবার শাসন এর গঠন, ক্ষমতা, কার্যাবলী, এরপরে বিচারেরও আছে কি গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। এরপরে যদি এই টপিকগুলো জানেন তাহলে আপনারা পারবেন যে আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে পার্থক্য কী, পার্থক্যগুলো এমনি পারস্পরিক সম্পর্কগুলো এমনিতেই দিতে পারবেন। তো আমার কথা অনুযায়ী আপনারা সপ্তম অধ্যায়ে এই 3টা টপিক পড়বেন, আইনসভা, বিচার বিভাগ আর হচ্ছে শাসন বিভাগ। আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ। আর অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন যে আসলে আইনসভার প্রধানকে, বিচার বিভাগের প্রধানকে, তারপরে হচ্ছে শাসন বিভাগের প্রধানকে, এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে আপনারা একটা নোট করবেন, নোট করে একটু দেখবেন। সর্বশেষ আমাদের যে সর্বশেষ অপশন কি, দেশপ্রেম এবং জাতীয়তা। আমরা যে জাতিতে বাঙালি না, আমাদের জাতীয়তা কি, আমরা হচ্ছে বাঙালি। তাহলে আমরা যে বাঙালি, আমাদের বাংলাদেশের উপর তো দেশপ্রেম থাকতে হবে, তাই না? আমাদের দেশপ্রেম থাকতে হবে। তো আমরা সর্বপ্রথম দেখব জাতি এবং জাতীয়তা। এই জাতি এবং জাতীয়তার থেকে 100% ক এবং খ প্রশ্ন হয় যে আসলে জাতি কাকে বলে এবং জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য, এটা খতে বেশি আসে। তাহলে আপনারা কতে বা খতে আসার জন্য দেশপ্রেম এবং জাতীয়তা থেকে আপনারা কি পড়বেন, জাতি এবং জাতীয়তা এর সংজ্ঞা জানবেন এবং এর পার্থক্য জানবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশপ্রেম সম্পর্কে কিছু যেন আমরা লিখতে পারি, এই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে দেশপ্রেম আসলে কি। দেশপ্রেমের ধারণাটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ব যেন লিখতে পারি। জাতীয়তা এবং দেশপ্রেম যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। এই ছিল আজকের লেকচার। ছিল তোমরা যারা পরীক্ষার্থী ব্যাচ 25-এ রয়েছো, তোমাদের পৌরনীতি প্রথম পত্রের কিছু সাজেশন, ফাইনাল সাজেশন। তো ফাইনাল সাজেশনটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো অনুযায়ী আমি যে অপশনগুলো দেখে দিলাম বা দাগিয়ে দিলাম, এই টপিকগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে যান, ইনশাল্লাহ আমি বললাম তো এখান থেকে আমরা কত মার্ক পাবো, আশা করি ইনশাল্লাহ এখান থেকে আমরা প্রায় কত পার্সেন্ট বলেন, 85%। কত পার্সেন্ট? 85% মার্ক নিয়ে আসতে পারবো। তাহলে 85% মানেই তো A+, তাই না? তাহলে A+ পাওয়ার জন্য আমার এই সাজেশনটা অবশ্যই আপনাদের ফলো করে যেতে হবে। এমন কোনো টিচার নাই, আমি যে টপিকগুলো দাগে দিলাম এই টিচারগুলো বলতে পারে যে আসলে এই টপিকগুলো
ফেক বা এই টপিকগুলো থেকে আসে না, এইটা কেউ বলতে পারবে না। যত টিচার থেকে শুনবেন এই টপিকগুলোই তারাও বলে দেবে। তো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। দেখা হবে এর পরবর্তী লেকচার নিয়ে। পরবর্তী লেকচার হবে সিভিক্স 2 নিয়ে, অর্থাৎ পার্ট 2, অর্থাৎ পৌরনীতি দ্বিতীয় পত্রের যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে বাছাইকৃত কিছু চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর থেকে আবার কিছু পার্ট ভাগ করে করে আমি অ্যানালাইসিস করে দেখে দেবো। ইনশাল্লাহ সেইগুলো দেখলে আপনারা সেখান থেকেও 85% বা 90% আপনারা মার্ক তুলতে পারবেন। তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেল এইচএসসি অল সাবজেক্ট ক্লাস, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমরা পূর্বেও ভিডিও লেকচার দিয়েছি, আপনারা অবশ্যই সেগুলো সংগ্রহ করে নেবেন। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।